মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলতে শুরু করেছেন। এটা তো আমাদের ঠাকুর নয়, এটা বাইরের ঠাকুর, মানে ওনার সবকিছুতে একটা এই ব্যবধান সৃষ্টি করা, বিভাজনের রাজনীতি দিয়ে উনি চলেন। কারণ উনি নিজেদের চোর ভাইদের চুরিকে ঢাকার জন্য আর যারা তাদের মেধার দ্বারা, শিক্ষার দ্বারা যে চাকরিগুলো পেয়েছিল সেগুলো হারাতে বসেছে। উনি এটা খুব ভালো করে বোঝেন যে মানুষ যত শিখবে, যত জানবে, যত শিক্ষিত হবে, তাদের প্রশ্ন বেশি থাকবে, জানার ইচ্ছে তত বেশি থাকবে, চাকরির চাহিদা তত বেশি থাকবে। তাই এই জায়গাগুলি উনি একেবারেই বন্ধ করে দিতে চান। ডিসেম্বরে যে চাকরি চলে যাবে তার জন্য সম্পূর্ণভাবে আমাদের তৃণমূল সরকার, তাই পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমি বলবো এই দলটা তৃণমূল সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই চাকরিগুলোকে খেয়ে নিয়েছে। এসআইআর হলে যেটা মূল ওনার সমস্যা, বহিরাগত যারা রোহিঙ্গা, যাদের উনি বিধাননগরে জায়গা দিয়েছেন এবং ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। কেরালায় রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, দিল্লিতে রয়েছে। এছাড়াও যারা রয়েছে বহিরাগত, সেই বহিরাগতদের যে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছে কোথায়? সেই আঁতুড়ঘর হচ্ছে আমাদের বারাসাত থেকে ব্যারাকপুর আর এইদিকে বনগাঁ অঞ্চল। পশ্চিমবঙ্গে এখন এই সরকারের যা পরিস্থিতি, ওনারা বুঝতে পেরেছেন 2026-এ ওনাদের জয় হবে না, পরাজয় সুনিশ্চিত। নমস্কার, আমি দীপ্তিমান বসু, আপনি দেখছেন কফি উইথ পোস। আজকে আমাদের অতিথি, আমার বন্ধু এবং একজন স্কুল শিক্ষিকা, একাধারে স্কুল শিক্ষিকা, একাধারে কবি এবং দূরদমনীয় রাজনৈতিক একজন ব্যক্তিত্ব, ওফেলিয়া সিনহা। ওফেলিয়া, আজকে আমাদের অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। তোমার মানে যদি শিক্ষাগত যোগ্যতার কথা বলতে হয়, সেটা অনেক বড় লম্বা। আমি সেই শিক্ষাগত যোগ্যতার কথা এই জায়গায় আমি বলছি না, কিন্তু তুমি একাধারে স্কুল শিক্ষা দিচ্ছ অনেক ছাত্রছাত্রীকে, দ্বিতীয় রাজনীতির সঙ্গে যুক্ত, তৃতীয় হচ্ছে একটা কবি সত্তা তোমার মধ্যে আছে, তুমি কবিতা লেখো এবং আমি যতদূর জানি তুমি পিএইচডিও করছো, ডক্টরেট করছো, অত্যন্ত একটা জটিল সাবজেক্ট। তো এই এতগুলো যে সত্তা মানুষের, শিক্ষিকা, কবি সত্তা রয়েছে, রাজনৈতিকভাবে তুমি খুব অ্যাক্টিভ এবং বিরোধী রাজনীতির কথা বলতে তুমি ভয় পাও না, বিরোধী রাজনীতির পক্ষে দাঁড়াতে ভয় পাও না, আবার পড়াশোনার ক্ষেত্রে, একাডেমিক ক্ষেত্রে তুমি পিএইচডি করছো। এই এতগুলোকে একসঙ্গে সামলানো কিভাবে সম্ভব, কিভাবে পারো তুমি? আপনি যে প্রশ্নটা করলেন সেটা সবাই আমার কাছে প্রায় করেন। বিষয়টা হচ্ছে, আমি ছোট থেকে একটা প্রবাদে খুব বিশ্বাসী, যে রাধে সে চুলও বাঁধে। তো সেই ক্ষেত্র থেকে আমার মনে হয় যে মেয়েরা অনেকেই বলে বিয়ের পর পড়াশোনা হয়নি, বিয়ে করে ফেলেছি বলে এটা করতে পারিনি, চাকরি করতে পারিনি। আমার মনে হয় যে আমরা যদি সঠিকভাবে সময়কে পরিচালনা করতে পারি, টাইম ম্যানেজমেন্ট যদি আমরা করতে পারি, তাহলে বোধহয় সবটা করা সম্ভব হয়। হয়তো কিছুটা সময়, হয়তো যে সময়ের করার কথা ছিল সেটাও তো আমি করে উঠতে পারিনি সবকিছু সামলে, যার জন্য হয়তো আমার পিএইচডির সময়টা হয়তো একটু দেরি হয়েছে, বিলম্বিত হয়েছে, কিন্তু করছি। কারণ আমার ইচ্ছেগুলো তো আর মানে আমি হেলায় হারিয়ে ফেলতে পারি না। ইচ্ছেগুলোকে বাস্তবায়িত করার ইচ্ছা, সেটাও কিন্তু একটা বড়, আমাদের স্বপ্নকে সাকার করার যে ইচ্ছা, সেটা একটা আমাদের বড় কিন্তু ডিমান্ড, চাহিদা, নিজস্ব ব্যক্তিগত চাহিদার মধ্যে এটা পড়ে। যার জন্যই আমি সবটাই তো করতে পারি। আমার মানে শিক্ষকতা করা প্রায় 20 বছর হয়ে গেল, 20 বছর, এই বছরে 20 বছর পূর্ণ হলো। আর পড়াশোনাটা আমার ছোট থেকে ভাল লাগে, মানে আর পড়াবো, এটা তো একটা বিরাট ব্যাপার ছিল। স্কুল থেকে এসেই সবার আগে নিজের খাতা বই নিয়ে ছাদে চলে যেতাম। গাছ, তার সঙ্গে গ্রিল, যা পেতাম, টেবিল যে কিছু নেই, সেখানে হয়তো দুটো কাঠ পড়ে আছে, তাদেরকেও দাঁড় করিয়ে মা কোনো সময়, বাপি কোনো সময় এসে দেখেছে, হেসেছেন তারা, যে আমি সবাইকে বকছি, স্কুলে যা যা হয়েছে আমি তাই তাদের পড়াচ্ছি, এরম ব্যাপার। মানে সবসময় বলতো খালি দিদিমণি, খালি দিদিমণি। তো সেটাই হয়তো বাস্তবায়িত হয়েছে আমার জীবনে। ভীষণ আমার কাছে আমার প্রফেশনটা খুবই
প্রিয়। আসলে আমরা অনেকেই করি কি রুজি রুটি জন্য কাজ করি, আবার কেউ ভালোবেসে কাজ করি। তো যখন আমাদের প্রফেশনটা আমাদের নিজেদের চাহিদার সঙ্গে মিলে যায়, তখন হয়তো সেটাই আমরা আলাদাভাবে একটা মানে প্রাণ পাই, অর্থাৎ সেটার একটা মানে লাইভলি ব্যাপারটা অনেকটা বেড়ে যায়। আমাদের ক্ষেত্রে সেই জীবন্ত ব্যাপারটা, মানে যাদের ক্ষেত্রে এটা হয় যে অনেকে বলে এই ফিল্ডটা আমার পছন্দ নয়, কিন্তু আমার এটা ব্রেড অ্যান্ড বাটার। তো সেই রকম জায়গায় অনেকের একটা অমিল আসে শিক্ষার সঙ্গে, কিন্তু আমার পড়তে এবং পড়াতে ভালো লাগে। এই জগৎটা আমার কাছে আমার ভীষণ প্রিয় জায়গা, যার জন্য আমি বই ভীষণ ভালোবাসি, একটু লেখালেখিও ভালোবাসি, এই সব মিলিয়ে। আর যার জন্য পিএইচডিটাও করছি। আর রাজনৈতিক দিক থেকে সত্যি কথা বলতে আমি এমন একটা জায়গায় আসি যে তখন আমাকে বলা হয় মানে শিক্ষক সংগঠন করেছি, সবকিছু মানে এরকমও সময় গেছে আমার, তখন মানে আমাদের মাস্টার্স চালু হয়নি, আমি হিউম্যান ডেভেলপমেন্টে যখন মাস্টার্স করছি তখনকার কথা বলছি এটা। তখন আমাদের অনার্স ছিল, তারপরে আর মানে ওয়েট করতে হবে 1 বছর। তখন কিন্তু আমরা ঠিক করলাম, আমাদের যিনি এইচওডি ছিলেন তিনি আমাদের পেপার পুরো রেডি করে মানে সিলেবাস রেডি করলেন। তো এবার তিনি বললেন যে এটা তো ভিসি যদি না যতক্ষণ না সাইন করছে এটা হবে না, তাহলে তোমাদের হয়তো 3 মাস বা 6 মাস পরে কোর্স শুরু হবে। তো তখনও আমি আন্দোলন করেছি। আমি তখনও ওই দারভাঙা বিল্ডিং এ গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির তখন ভিসি কে ঘেরাও করেছি। আন্দোলন আমার সব সময়, কারণ যা আমি চাইছি, আমি না কাঁদলে আমার মানে যেটা জানি যে মাও সন্তানকে দুধ দেয় না কাঁদলে, তাহলে আমার যা প্রয়োজন আমি যদি চিৎকার করে না বলি, আমি যে কি অবস্থায় রয়েছি সেটা যদি আমি প্রকাশ না করি, তাহলে তো মানুষ জানবে না আমার চাহিদা কি, আমার যে শিক্ষার চাহিদা, এবং সেটা যে একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে, অনেকটা সময় নষ্ট হবে মাস্টার্সে। তো যে কারণে আমি কি করলাম যে তখন আমার বন্ধু বান্ধব, তখন তো 30টা সিট থাকতো আমাদের সময়। তো সেই অবস্থায় আমরা যারা দেখলাম যে কে পাবে না পাবে জানি না, কিন্তু সিলেবাসটা আমাদেরকে করতে হবে, মাস্টার্স চালু করতে হবে, এবং সেটা করতে সক্ষম হয়েছিলাম। এবং তারপর সেখান থেকে লড়াইয়ের পথ একটা সময় মানে এসে সংসার সবকিছুই যেরকম একইভাবে চলতে থাকলেও ধারাবাহিকভাবে আমার কিন্তু আমি পরবর্তীতে আমার সল্ট লেকে যখন আমি সেখানে প্রথম আমার ভোটার কার্ডও সেখানে, তার আগে তো ভোটার কার্ড ছিল মানে হয়নি তখন, যাই হোক। তো সেই সময় থেকে আবার রাজনীতি, সেখান থেকে আমি বেরোতে পারলাম না। তাই সবকিছু যেন মিলেমিশে আমার জীবনে একাকার, আমি কোনোটাকেই আমার জীবনে অপ্রাসঙ্গিক বলে মনে করি না। আর নিজের জন্য যে সময়, সেটা আমার কবিতা লেখা, একটু লেখালেখি, এর মধ্যে দিয়ে আমার মানে ভালো লাগা কিছু, আর বন্ধু বান্ধবদের সঙ্গে একটু আড্ডা দেওয়া, সেটাও আমার কাছে বেশ প্রিয়। তোমার কথা শুনে আমার যেটা মনে হলো যে শিক্ষকতা বা রাজনীতি এটা যেন অনেকটা স্বভাবজাত, ছোটবেলা থেকে এটার মধ্যে গ্রো করা, এটার মধ্যে গড়ে ওঠা আর কি। তো তুমি নিজেও শিক্ষিকা হয়েছো, আজকে 20 বছর ধরে শিক্ষকতার কাজ করছো। আজকে শিক্ষকদের, আজকে ছাত্রদের, আজকে শিক্ষকদের রাস্তায় বসে থাকতে দেখে, বা যে শিক্ষক শিক্ষিকা যাদেরকে চ্যাংধরা করে দেখছি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, লাঠি মারা হচ্ছে, শিক্ষিকার মাথায় লাঠি মারা হয়েছে, অত্যন্ত খারাপ ব্যবহার পুরুষ পুলিশ মহিলা শিক্ষিকাদের উপর করছে, এগুলো দেখে কি মনে হয় আজকে? শিক্ষক শিক্ষিকাদের উপরে যে অত্যাচার, এটা আমি তো বলবো একেবারে জঘন্য এক অপরাধ আমাদের এই বর্তমান রাজ্য সরকার করেছে। কারণ এর চেয়ে ঘৃণ্য কাজ হয় না। আমরা শিক্ষার জায়গাটাকে একটা অন্য মাত্রায় দেখি, সেই জায়গাটা বোধহয় উনি ভুলে গেছেন। কারণ উনি নিজেদের চোর ভাইদের চুরিকে ঢাকার জন্য, আর যারা তাদের মেধার দ্বারা, শিক্ষার দ্বারা যে চাকরিগুলো পেয়েছিল সেগুলো হারাতে বসেছে। কেবল তিনি টেন্টেডদের নামগুলো রেখে দিতে চাইছেন। তো এই যে একটা শিক্ষাকে পিছিয়ে দেওয়া, উনি যতদিন সরকারে রয়েছেন 2011 থেকে আজ 2025, এই দীর্ঘ 14 বছর, 14+ প্রায়। তো এই সময়টায় দেখতে পাই আমরা আমাদের রাজ্য ক্রমশ পশ্চাৎপদ, পিছিয়ে চলেছে শিক্ষার দিকে বিশেষত। কারণ উনি এটা খুব ভালো করে বোঝেন
যে মানুষ যত শিখবে, যত জানবে, যত শিক্ষিত হবে, তাদের প্রশ্ন বেশি থাকবে, জানার ইচ্ছে তত বেশি থাকবে, চাকরির চাহিদা তত বেশি থাকবে। তাই এই জায়গাগুলি উনি একেবারে বন্ধ করে দিতে চান, করাঘাত করেন। এখানেই তিনি পুলিশ দিয়ে তার যে পাওয়ার, তার যে একটা রাজনৈতিক যে প্রতিহিংসা পরায়ণতা, সেটা তিনি দেখাতে পারেন। তারা তো যোগ্যতার সঙ্গে লড়াই করেছে, তাদের শুধু একটাই দাবি ছিল যে তাদের ওয়েমার শিটগুলো প্রকাশ করে দেওয়া হোক, আর তার সঙ্গে যাতে টেন্টেডদের নামটা বার করে দেয়, কারণ সবাই জানে কারা টাকা নিয়েছে, কারা দিয়েছে। এবার উনি সেটা করবেন না, কারণ তাহলে তো সঙ্গে সঙ্গে তার দলের যে নেতারা কত বড় মাথা অবধি যে টাকা নিয়েছে সেটা উনি জানেন, এবং সেই কারণে তাদের নাম যাতে বেরিয়ে না যেতে পারে সেই জন্য আপ্রাণ চেষ্টা করে তিনি কিন্তু ধরে রাখার একটা প্রচেষ্টা করেছিলেন। কিন্তু আমাদের এই সুপ্রিম কোর্টের কাছে তিনি হার মেনেছেন, তার সত্যের জয় হয়েছে। এবং সেই ক্ষেত্রে একটা দিকে আমি বলবো, যারা টেন্টেড নয় তারাও কিন্তু আজ একটা দিক থেকে তাদের চাকরিটা যাচ্ছে, এর জন্য ডিসেম্বরে যে চাকরি চলে যাবে তার জন্য সম্পূর্ণভাবে আমাদের তৃণমূল সরকার দায়ী। পশ্চিমবঙ্গ সরকারের থেকে আমি বলবো এই দলটা তৃণমূল সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে এই চাকরিগুলোকে খেয়ে নিয়েছে। কারণ যে টাকা নেওয়া হয়েছে, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি যা করেছে তৃণমূলের লোকজন, নেতা নেত্রী থেকে শুরু করে সবাই যে পরিমাণ টাকা তুলেছে। আজও একজন যার জন্য জেল খাটছে, এখন যদিও তিনি সুপার স্পেশালিটি হসপিটালে অসুস্থতার কারণে রয়েছেন। যাই হোক, কিন্তু টাকা আমরা চোখে দেখেছি কি পরিমাণ টাকা রয়েছে, এসএসসি তে কি পরিমাণ টাকা তোলা হয়েছে। তো এই দুর্নীতির আখড়া আতুরঘর পশ্চিমবঙ্গে এই প্রতি বছর যে এসএসসি হওয়া, সেই দিকগুলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে, আমাদের শিক্ষার পরিসরকে বিস্তৃত করতে হবে। আর অতিরিক্তভাবে যেটা দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্র থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতিগ্রস্ততা আমরা দেখতে পাচ্ছি। সরকার অতি মাত্রায় দুর্নীতিগ্রস্ত। তুমি একজন শিক্ষিকা হিসাবে সমাজে পরিচিত এবং রাজনৈতিক কর্মী হিসাবেও তুমি পরিচিত। আজকের দিনে একটা জিনিস ভীষণভাবে ছড়ানো হচ্ছে, আমি জানি না সরকার, এখানকার পশ্চিমবঙ্গ সরকার একটা জিনিস খুব বেশিভাবে ছড়াচ্ছে, সেটা হচ্ছে যে একটা ভাষাগত একটা আন্দোলনের যেন সূচনা করবার চেষ্টা করা হচ্ছে, এবং কোথাও বলা হচ্ছে বাংলা ভাষা হ্যাকেল। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার যে প্রফেশন, তাতে আমাকে বাংলার বাইরে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি অন্তত বাংলা ভাষা বলে কোনোদিন বিপদে পড়িনি বা কোনো অসুবিধাও আমাদের হয়নি। এবং আমার সঙ্গে যুক্ত এরকম অনেক মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব আছেন, কিছু আমার সহকর্মী আছেন যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কাজ করছেন, তারাও বাংলা ভাষা বলার জন্য কোথাও বিপদে পড়েছে, এরকম আমরা শুনিনি। এই যে এসআইআর যেটা করার কথা বলা হচ্ছে, তারা কোথাও এসআইআর কে বাংলা ভাষা আন্দোলন এটার সঙ্গে গুলিয়ে ফেলতে চাইছেন, এরকম ভাব করতে চাইছেন যে নির্বাচন কমিশন অথবা কেন্দ্রীয় সরকার কোথাও যেন বাংলা ভাষীদের বেছে বেছে এসআইআর এর মধ্যে অন্তর্ভুক্ত করতে চলেছেন। এই রকম একটা ভয় দেখানো হচ্ছে যারা শুধুমাত্র ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে এসআইআর এ তোমাদের নাম বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা ভোট দিতে পারবে না। এইটা কতদূর বাস্তব বলে তুমি মনে করো? পশ্চিমবঙ্গে এখন এই সরকারের যা পরিস্থিতি, ওনারা বুঝতে পেরেছেন 2026-এ ওনাদের জয় হবে না, পরাজয় সুনিশ্চিত। এবং তার যে প্রেক্ষাপটে ওনারা যে বিষয়গুলো দেখছেন বিশ্লেষণ করে, ওনাদের তো অনেক আইপ্যাকের মতো অনেক সব আছে, লোকজন আছে আইপ্যাকের, তো তারা হয়তো কিছু বলেছেন যে এসআইআর হলে আপনারা জিততে পারবেন না। আবার এইদিকে দেখা যাচ্ছে বাংলা ভাষাকে একেবারে বাংলা বাঙালির অস্মিতাকে তুলে ধরতে হবে, যাতে একেবারে বাঙালিরা নড়ে চড়ে বসে যে না, বাংলার অবমাননা করছে কেন্দ্রীয় সরকার, বাংলা বিরোধী। এইরকম একটা মনোভাব প্রকাশের প্রচেষ্টা করছেন আমাদের মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গরা। এই বিষয়ে আমাদের একটু আরো আগে থেকে যদি দৃষ্টিপাত করি, উনি কবে থেকে নড়ে চড়ে বসলেন না, বিহারে যখন এসআইআরটা শুরু হলো, দেখছেন যে ওখানে অনেকের নাম টাম বাদ চলে যাচ্ছে। ওনার যে কোর ভোটার, সেই ভোট ব্যাংক
সেটাই কিন্তু গঠিত হয়েছে একেবারে যাদের ফেক আধার, ফেক ভোটার। কারণ এই বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে যে দল এত বড় কথা বলছে, সেই দলেরই মুখ্যমন্ত্রী নিজে যখন রেড রোডে নামাজের সভায় গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখছেন, সেটাও হিন্দিতে রাখছেন। তার ভাইপো তিনিও সেখানে শায়েরি করছেন, হিন্দিতে করছেন। তাহলে হিন্দির কেন তাদের এই ভাষাকে অবলম্বন করছেন? তখন তাদের বাংলা এবং বাঙালির অস্মিতার কথা মনে হয় না? তাতে বাঙালি সমাজ বাংলা ভাষা শুনতে পাচ্ছে না, কষ্ট হচ্ছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় কেবল ভোট ব্যাংক বোঝেন, আর কিচ্ছু বোঝেন না। এসআইআর হলে যেটা মূল ওনার সমস্যা, বহিরাগত যারা রোহিঙ্গা, যাদের উনি বিধাননগরে জায়গা দিয়েছেন এবং ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে। কেরালায় রয়েছে, তামিলনাড়ুতে রয়েছে, দিল্লিতে রয়েছে। এছাড়াও যারা রয়েছে বহিরাগত, সেই বহিরাগতদের যে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছে কোথায়? সেই আঁতুড়ঘর হচ্ছে আমাদের বারাসাত থেকে ব্যারাকপুর আর এইদিকে বনগাঁ অঞ্চল। তাহলে এই যে পুরো জায়গাটায় দিদি বলেন ভালোই যে মমতাদির একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু কুটির শিল্প ভীষণ উন্নত। হ্যাঁ, ফেক ভোটার কার্ড, আধার কার্ড বানানোর শিল্প অত্যন্ত ভাবে সুনিপুণ হাতে উন্নত লোকেদের দ্বারা করা হচ্ছে। সূক্ষ্ম শৈল্পিক পরিচয় এতে পাওয়া যাচ্ছে। কিন্তু এই কার্ডগুলো যখন দেখা হচ্ছে ফেক আধার ভোটার, সেগুলো কিন্তু আরো বিচক্ষণ লোকেদের হাতে ধরা পড়ে যাচ্ছে। আর এসআইআর হলে মূলত যা বাদ পড়বে তা হচ্ছে যারা অতীতে আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আমি জানি মমতাদির অনেক দয়ার শরীর, তিনি চান অন্তত ভোটের সময় উইদাউট প্ল্যান চেক তারা ফিরে আসুক, তারা দেখা দিক, তারা সমাজের সেই মানুষ যারা দুঃখে রয়েছে, মাতৃহারা, পিতৃহারা, তারা একবার আসুক, ভোটটা দিয়ে যাক। তাহলে তারা বুঝবে তো তাদের কতটা আত্মিক টান। ভোটের সময় কিন্তু পশ্চিমবঙ্গকে তারা এত ভালোবাসে, চলে এসে ভোটটা ঠিক দিয়ে যায়, এতটাই তাদের দায়বদ্ধতা আছে। তো সেই ক্ষেত্র থেকে আমরা বলতে পারি এই যে মৃত ভোটারদের ভোট দেওয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গে এসআইআরটা শুরু হলে। তার সঙ্গে বন্ধ হয়ে যাবে, আজ ধরুন বর্ধমানে কেউ চাকরি সূত্রে থাকতো, তাদের হয়তো সেখানে আধার কার্ড তো সর্বত্রই আছে, ভোটার কার্ডে নাম আছে, এপিক কার্ড আছে। এবার সেই ক্ষেত্রে তারা হয়তো চাকরিতে অবসর গ্রহণ করার পর পশ্চিমবঙ্গে ফিরে এসছেন, পশ্চিমবঙ্গের কলকাতায় চলে এসছেন। সেখানে তাহলে দেখা যাচ্ছে বর্ধমানের পরিবর্তে পশ্চিমবঙ্গে তারা কলকাতা জেলায়, বর্ধমান জেলার পরিবর্তে পশ্চিমবঙ্গের কলকাতা জেলায় এসেছেন। তাহলে তাদের নামটা কিন্তু একেবারে ট্যাক্টফুলি রেখে দেওয়া হলো, কাটা হলো না। কারণ সেই ব্যক্তি বা তার পরিবার গিয়ে কখনো ছানবিন করবে না, ভাই আমার নামটা কাটা হয়েছে। এটা কিন্তু তাদের একটা ভোট ব্যাংকে পরিণত হলো, সম্পূর্ণ তৃণমূলের ভোট ব্যাংকে ডবল ভোটার, ডুপ্লিকেট ভোটার এগুলোই হচ্ছে। কেউ তাদের চাকরি সূত্রে হয়তো এখান থেকে 6 মাস পরে চলে গেল, 6 মাসের জন্য নাম তোলালো, সেটাও রয়ে গেল। এছাড়াও দেখা যাচ্ছে যারা নকল ভোটার, অর্থাৎ যারা এপিক কার্ড পেয়েছে কিন্তু সেটা টাকার বিনিময়ে, তাদের দেখা যাবে বিশেষত 2002-এর আমাদের যে ভোটার লিস্ট সেখানে তাদের নাম নেই। সেই রকম ক্ষেত্র থেকে আমাদের পরিষ্কার বলা আছে যারা হিন্দুরা, সনাতনীরা, যাদের নাম রয়েছে, যারা বাংলাদেশ থেকে এসছেন, তাদের বাংলাদেশ থেকে আসার বা বাংলাদেশের যে কোনো একটা নথি যদি থাকে, তার হার্ড কপির দরকার নেই, হোয়াটসঅ্যাপেও যদি আনা যায় সেটা হলেও চলবে। তাও যদি না থাকে, এখানে যদি মাধ্যমিক দেওয়া হয় তার সার্টিফিকেট, সেটাও যদি দেখা যায় যে শিক্ষা গ্রহণ করেননি, সেক্ষেত্রে কোনো ধর্মীয় সনাতনী প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট হলেও তার নাম কোনোভাবে কাটা যাবে না। বিহারের এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক দিক থেকে ফেক অনেক তথ্য তুলে ধরা হয়েছে। যেমন বলা হয়েছে একজন মহিলার নাম তার ভোটার লিস্টে নেই, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার নাম আছে। তো এইরকম ভাবে বিভিন্ন ভুল তথ্য এবং তথ্য প্রচার করা হচ্ছে, যাতে এসআইআর সম্পর্কে একটা মানুষের মনে
ভয় ভীতি জন্মে যায়, সেই জন্য আপ্রাণ চেষ্টা করছে। এবার সেই বিহারের ছায়াটাকে টেনে এনে তিনি যুক্তি দিতে চাইছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে এই রকমই একটা ভয়াবহ কিছু হবে, কিন্তু মূলত বিহারে কোনো ভয়াবহ কিছু হয়নি। যারা যুক্তিযুক্তভাবে বাদ পড়ার উপযুক্ত তারাই বাদ পড়েছে, আর পশ্চিমবঙ্গে এসআইআর যখন শুরু হবে সেপ্টেম্বরে, তখন তারাই বাদ পড়বে যারা প্রকৃত পশ্চিমবঙ্গের ভোটার নয়, তাদের নাম বাদ পড়বে। উনি যে ভয় দেখাচ্ছেন যে না হিন্দুদের সব বাদ দিয়ে দেওয়া হবে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই সমস্ততে ভয় পাওয়ার মতো কিছু হয়নি, কারণ এটা কখনোই সঠিক তথ্য নয়। আমাদের মোদিজি সব সময় বলেছেন যে আমাদের সনাতনীদের এই জায়গা আমরা খুব ভালোভাবে জানি, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আমাদের জন্য, বাঙালিদের জন্য এই ভূখণ্ডকে রেখে গেছেন। সেখানে কোনোভাবে বাংলা বাঙালির অস্মিতা নিয়ে কখনোই তুচ্ছ তাচ্ছিল্য করা হবে না, এবং সম্পূর্ণ গুরুত্ব সহকারে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া হবে, যেখানে কোনোভাবে বাংলা এবং বাঙালির অস্মিতা আহত হয় সেটা করা হবে না। এটা আপনারা নিশ্চিত থাকুন। বাদ পড়বে কেবল যারা ডেড ভোটার, যারা লেফট ভোটার, এখনো তাদের নাম রয়ে গেছে কিন্তু তারা ভাড়া নেই, সেই বাড়িতে নাম রয়েছে, এবং তারা বিকেল 4:30-5টার সময় সে ভোট দিয়ে চলে যাচ্ছে। একদম শেষ সময় যখন শাটার বন্ধ হবে পোলিং স্টেশনে, তখন তারা ভোট দিতে আসেন। সেই অপকর্মগুলো বন্ধ হবে এইবার, সেই জন্য ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভয় পাওয়ার পিছনে কারণ একটাই, তার যে ভোট ব্যাংক, তার যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যাদের তিনি একেবারে ফিরহাদ হাকিম নিজে একেবারে জায়গা করে দিয়েছেন, তার যে জায়গা রয়েছে, তার গার্ডেন রিচ এরিয়ায় আমরা দেখতে পাই, সেখান থেকে শুরু করে পুরো তারাতলায় সমস্ত দিকে প্রায় মাসে, আগে তো মাসে 1 মাসের মধ্যে 15-16 জন করে নিয়ম মাফিক ঢোকানো হতো, এবং সেখানে বলা হতো কার বাড়িতে কে ভাড়া থাকবে, কে কার কাকা, কে কার বাবা সাজবে, এইভাবে এপিক কার্ড তৈরি হয়ে যাচ্ছিল। তো সেই জায়গাগুলো এখন বন্ধ হবে, কারণ উনি তো আশাবাদী ছিলেন যে এখানে 50% মানুষ এখানে উর্দু ভাষায় কথা বলবে। এটাকে যখন কাউকে গর্বের সঙ্গে তিনি বলতেন মিনি পাকিস্তানে পরিণত করছেন, তাহলে পাকিস্তানের কি রাষ্ট্রীয় ভাষা বা তাদের মাতৃভাষা কি বাংলা? তারা তো উর্দু ভাষায় কথা বলবে। তাহলে কোন সাহসে তারা বাংলা ভাষা নিয়ে এত চর্চা করেন? আগে নিজেদের বিবেক বিবেচনাকে শান দিয়ে আসুন। বাঙালির অস্মিতা নিয়ে খেলা করার যেন মমতা বন্দ্যোপাধ্যায় ভুলেও চেষ্টা করবেন না। ওফেলিয়া, এই রাজ্যে এর আগেও সিপিএম এর সময় নবজাগরণ ও আমরা বাঙালি সংগঠনের তৈরি হয়েছিল। তাদের আন্দোলনের যদিও দিশাটা খুবই দিগ্ভ্রান্ত ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ ইংরেজি পোস্টারে কালিমারা বা হিন্দি পোস্টারে কালিমারা এই ধরনের, সেটা দিয়ে তো অন্য একটা ভাষার স্বীকৃতি আদায় করা যায় না। কিন্তু রাজনৈতিকভাবে সেভাবে কিন্তু কোনো সময়ই না তৃণমূল কংগ্রেস করেছে, না সিপিএম গভর্নমেন্ট করেছে, যদিও তারা কেন্দ্রের দুটো সরকারের সময় গুরুত্বপূর্ণ সাথী ছিল। কিন্তু বিজেপি সেভাবে এই জায়গায় কোনো আন্দোলনের সুযোগ না দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু গত বছর এই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছে। তাহলে এই যে যারা আজকের দিনে তৃণমূল কংগ্রেস, কিছুটা পিছন থেকে সিপিআইএম, কোথাও বিজেপি সরকারকে একটা বলার চেষ্টা করছে বাঙালি বিদ্বেষী, বাংলা বিদ্বেষী, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখছো? তৃণমূল সরকার এবং তার সঙ্গে তো এখন জোট বেঁধে রয়েছে। সবাই জানেন যে ইন্ডি জোটের সব শরিক ছিল কংগ্রেস, সিপিএম। তারা সর্বতোভাবে একটা এমন মনোভাব দেখাতে চায় যেন কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টির যে সরকার, তারা যেন বাংলা বিদ্বেষী। আসলে তো তা না। সত্যিই তো যে নরেন্দ্র মোদীজি আসার পর বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়ে ধ্রুপদী ভাষা একটা স্বীকৃতি দিয়েছেন, তো সেটা তো বাংলা বাঙালির জয়। সেই ক্ষেত্রটাও তারা মেনে নিতে পারছেন না। তাহলে আমরা যে দিকটা দেখি, ইনারা শুধু মুখেই বলেন বাংলা এবং বাঙালি, নিজেরা বক্তব্য রাখার সময় সেখানে হিন্দি ব্যবহার করছেন। বাংলা ভাষার আগের যে আন্দোলন, সেই আন্দোলনগুলোর ক্ষেত্রে অন্য ভাষাকে যে ছোট করে দেখার কথা বললেন, সেটা অবশ্যই করা হয়েছে। একটা ভাষাকে বড় করে দেখানোর জন্য আরেকটা ভাষাকে ছোট করে দেখাতে নেই। সেই ক্ষেত্রে সব ভাষাকে সমান মর্যাদা দিতে জানতে হয়, যেটা
এখানে অন্তত বর্তমান সরকার সেটা করে উঠতে পারছে না। কিন্তু মানুষের ওই যে বলে না, কিছু মানুষ আছে খুব অতি উৎসাহী, তারা হয়তো এই ধরনের কিছু কথা শুনে হয়তো লাফিয়ে নেবে পড়লো আন্দোলন করতে, সেরকম লোকজনও পাওয়া যায়, যায় না যে তা না, পশ্চিমবঙ্গে সেই রকম লোকজনের অভাব নেই। কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে যে কাজটা করে দেখাতে পেরেছেন সেটা কিন্তু আর কোনো সরকার করে দেখাননি। অতএব বাঙালি এবং বাংলা সম্পর্কে যে কেন্দ্রের কোনো ধরনের একটা নেগেটিভিটি রয়েছে সেটা এনারা কিন্তু আর বলতে পারেন না, এটা বলা যায় না। প্রতি মুহূর্তে আমরা প্রমাণ পাই। এবং এছাড়াও আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর দেবতা নিয়ে অনেক কথা বলতে শুরু করেছেন, যে এ তো বাঙালিদের ঠাকুর, এই মানে এটা তো আমাদের ঠাকুর নয়, এটা বাইরের ঠাকুর। মানে ওনার সবকিছুতে একটা এই ব্যবধান সৃষ্টি করা, বিভাজনের রাজনীতি দিয়ে উনি চলেন। উনি সবকিছুতে একটা বিভাজন, যেমন আমি ওনার যে বিষয়টা যে কোনো দিকের দেখবেন, একটা চাকরির ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা যখন দেখবো উনি একটা বিভাজন করে দেবেন। ও তাহলে এরা এইভাবে পেল, সরকারি যে নথি অনুযায়ী আমরা দেখলাম যেটা এসএসসির যে কেলেঙ্কারি, এটা তো একটা সর্ববৃহৎ কেলেঙ্কারির মধ্যেই পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি উনি কিন্তু সেই ডিভিশনটা করার চেষ্টা করলেন প্রথমেই, যে এখন দেখছি আমি এ প্ল্যান, বি প্ল্যান, সি প্ল্যান, ডি প্ল্যান। তার মানে এই প্ল্যানগুলো করতে গেলেই তো বিভাজন আসছে। প্ল্যান একটা হলে সার্বিক করা যায়, কিন্তু যেখানে বিভিন্নতা সেখানে কখনোই ঐক্যবদ্ধতা আনা যায় না। উনি জানেন যে সবাইকে যদি ইউনাইটেড হয়ে যায় সবাই, তাহলে ওনার ক্ষেত্রে একটা বিপদ দেখা দেবে। উনি এই বাংলা ভাষার যদি সত্যি দরদি হতেন, তাহলে বাচ্চারা ক্লাস 1 থেকে যে বইগুলো পড়ছে সেখানে তিনি কোনোভাবে উর্দু সংস্কৃতি জায়গা দিতেন না। রামবনে ফুল পাড়ে আমরা তো এরকম কিছু পড়ে এসেছিলাম। এখন রহিম সকালে উঠে গোসল করে, তো এই ধরনের ভাষাও কিন্তু আমাদের পড়াতে হচ্ছে রামধনু রংধনু হয়ে গেছে, আকাশ আসমান হয়ে গেছে। এমনকি রাম কথাটা উচ্চারিত হবে না, এই জন্য রংধনুকে টেনে আনা হয়েছে। এটা আমি সর্বপ্রথম, এটা আমি অনেক মানে বইতে যখন দেখেছি আন্ডারলাইন দিয়ে দিয়ে রেখেছিলাম, যে আমি তো ছোটবেলায় রামধনু পড়ে বড় হয়েছি, আমার সঙ্গে যে খ্রিস্টান মেয়েটি পড়তো, আমার সঙ্গে যে মুসলিম মেয়েটি পড়তো, তারাও তো সেই রামধনু পড়েছে। তাহলে আজ কেন পাল্টে গিয়ে রংধনু হয়ে গেল? এই প্রশ্ন তো আমাদের থাকবেই। তিনি ইতিহাসকে ভুলিয়ে দিতে চেয়েছেন, তিনি সিঙ্গুর আন্দোলন তুলে এনেছেন, যা মিথ্যা, কেবল মিথ্যার পাহাড়কে তিনি সুন্দর করে একেবারে যেরকম রাস্তাঘাটে বিউটিফিকেশন করেছেন, ইতিহাস রচনার ক্ষেত্রেও তাই করেছেন। আধুনিক কবির নামে নিজের কবিতা তুলে দিয়েছেন। তো এইগুলো হচ্ছে আমাদের বাংলা সংস্কৃতি। এপাং ওপাং ঝপাং, এই যদি হয় আমাদের এখন আধুনিক বাংলা সংস্কৃতি, তাহলে তো লজ্জায় আমাদের মুখ লুকোতে হয়। আমি রাজনৈতিকভাবে যদি দেখি, রাজনৈতিক সত্তা অনুযায়ী যদি আমরা লক্ষ্য রাখি, পশ্চিমবঙ্গের দুর্নীতি নিয়ে তো অনেক কথা বলাই যায়। পশ্চিমবঙ্গ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে অনেক কিছু আমরা বলতেই পারি। কিন্তু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত কিছু হয়ে থাকে সেটা হচ্ছে পরিবেশ। আমরা দেখেছি যে সমস্ত জেলায় জেলায়, সমস্ত যেখানে যেখানে শহর বেড়েছে সেখানে জলাভূমি বোঝাই করে, জলাভূমিকে বুঝিয়ে দিয়ে সেখানে কনস্ট্রাকশন শুরু হয়েছে, বড় বড় ফ্ল্যাট তৈরি হয়েছে, নির্বিশেষে গাছ কাটা হয়েছে। তো আমরা যেখানে এখানে এখন কথা বলছি তার অনতি দূরে যে ভিআইপি রোডের ধারে যে নয়নজুলি ছিল, ভিআইপি রোডের ধারে যে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোকে আমরা অনেক ক্ষেত্রে জানতে পেরেছি যে বিষ মিশিয়ে ইনজেক্ট করে সেই গাছগুলোকে মেরে দেওয়া হয়েছে। নয়নজুলি ডুবিয়ে সেখানে বড় বড় বিল্ডিং করা হয়েছে। এই যে সরকার, একটা সরকার যে তার শহরের আশেপাশে একটুও বনাঞ্চল রাখেনি, অথচ আমরা যদি অন্যান্য ক্যাপিটাল, অন্যান্য রাজ্যের ক্যাপিটাল গুলোতে দেখি, সেখানে তুমি ভুবনেশ্বর দেখো, তুমি ব্যাঙ্গালোর দেখো, তুমি হায়দ্রাবাদ দেখো, ইভিন চেন্নাই দেখো, ইভিন মুম্বাই দেখো, দেখবে শহরের ঠিক বাইরে একটা বনাঞ্চল তাকে ঘিরে আছে। সেই বনাঞ্চলে কিন্তু যতই অ্যাডভান্স সরকার হোক না কেন সেগুলোতে হাত দেননি। এই জিনিসটাকে তুমি ঠিক কিভাবে মনে করো যে এই নয়নজুলি ডুবিয়ে কনস্ট্রাকশন,
গাছ কেটে কনস্ট্রাকশন, গাছ যেন আমাদের শত্রু, পাখি। আজ আমরা সবাই প্রায় সম্মুখ আমাদের কাছে উপলব্ধি আছে, অন্তত আমরা যারা ছোট শহরের বাসিন্দা, তারা আজকের দিনে পাখি আর দেখতে পাই না, পাখির ডাক শুনতে পাই না। বৃষ্টিও অনেক ক্ষেত্রে আমাদের মানে বঞ্চিত করছে, যেহেতু গাছ নেই বলে। এই জায়গাটাকে কিভাবে তুমি দেখো, কিভাবে তোমার মনে হয় যে এই সরকারের এই বিষয়ে আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল? পরিবেশের তো একেবারে মানে ধ্বংসলীলা চলেছে পশ্চিমবঙ্গে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন। উনি কোনো নিয়ম কানুন মানেন না। আমাদের পশ্চিমবঙ্গে দুখানা একেবারে নির্ধারিত রামসার সাইট রয়েছে, একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড আর একটা হচ্ছে সুন্দরবন। এই দুটো ওয়েটল্যান্ড যা মোটামুটি ভাবে আমাদের বলা যায় জীববৈচিত্র্যের একেবারে আধার, সেই জায়গাগুলোকে ধ্বংস করা হয়েছে, সুন্দরবনকে রক্ষা করা হচ্ছে না। বারংবার প্লাবনে ক্রমশ সেখানকার যে জলাভূমি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। দ্বীপ অঞ্চল আমরা জানি এরম ভাবে অনেকটা জলের তলায় তলিয়ে গেছে। জলাভূমি বলতে আমরা যেটা বুঝি মূলত, সেখানে কিন্তু শুধুমাত্র যে তার জলজ জীব থাকবে তা না, স্থলজ জীবেরও বাস। তাহলে সেই যে আমরা একটা জায়গার যে বাস্তুতন্ত্র সেটাকে ধ্বংস করছি। আর মূলত ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এটা হচ্ছে আমাদের কলকাতার কিডনি হিসাবে কাজ করে থাকে। আমাদের যত অপরিশ্রুত জল, বাড়ির যত আমাদের এই সমস্ত আবর্জনা মিশ্রিত যে তরল, আমরা যেটাকে বলি যে লিকুইড যে ওয়েজেস, সেই ওয়েস্ট গুলো লিকুইড ওয়েস্ট, সেগুলো কিন্তু গিয়ে এই আমাদের ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের জলাভূমিতে পড়ে। সেই জলাভূমিগুলোকে যদি বুঝিয়ে দেওয়া হয়, ল্যান্ড মাফিয়ারা সেগুলোকে দখল করে বড় বড় বিল্ডিং তুলছে, একেবারে মাল্টি স্টোরেড তুলে ফেলছে। তো এই যে বিল্ডিং গুলো উঠছে একেবারে গগনচুম্বী বিল্ডিং, সেগুলো কিন্তু জলাভূমি বুঝিয়ে হচ্ছে। এবং বহু ক্ষেত্রে এরকম আমি দেখিয়ে দিতে পারি যে বিল্ডিং গুলো তৈরি হয়েছে, প্রচুর টাকা ইনভেস্ট হয়েছে, কিন্তু সেই বিল্ডিং গুলো এখনো কেউ ঢুকতে পারেনি, সেখানে ঢোকার পারমিশন পায়নি। সেইগুলো কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের আন্ডারে কেস চলছে। এরমও বহু জায়গা রয়েছে যেগুলোকে আমরা দেখতে পাই, যেমন লেদার কমপ্লেক্সের যে অপরিশ্রুত জল, আবর্জনা মিশ্রিত জল, সেগুলো এসে আমাদের এই নয়াঞ্জলিতে পড়ছে। এবং সেখানে এই কাজগুলো হচ্ছে কি করে না, আমাদের পশ্চিমবঙ্গ সরকার মদত পুষ্ট, কারণ তারা এখান থেকে টাকা তোলে। কিছু জায়গা আমরা দেখি এগুলো মাছের ভেড়ি ছিল, সেখানকার মানুষের একটা নিজস্ব জীবন জীবিকা ছিল, সেই মানুষগুলো জীবন জীবিকায় আঘাত পড়েছে। তাদের এই জমিগুলো বুঝিয়ে দেওয়ার ফলে, জলা জমি বুঝিয়ে দেওয়ার ফলে তাদের কিন্তু সেই জীবিকা নেই, মাছ ধরার যে জীবিকা সেটা থেকে তারা বঞ্চিত হয়েছে। তারাই কিন্তু অনেক ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। তাহলে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, নয়াঞ্জলি আমাদের ভিআইপি রোডে আমরা দেখেছি, সেটা কিন্তু আমাদের এই যে অনাময় ব্যবস্থা, আমাদের যেটা স্যানিটেশন যে সিস্টেম রয়েছে সেইটার জন্য করা, সেটা বোধহয় সুজিত বসু ভুলে গেলেন। এবং সেখানে ঝাঁ চকচকে বিল্ডিং তুলে দিলেন, কিছু ক্ষেত্রে কার পার্কিং করে দিলেন, পার্ক তৈরি করে ফেললেন। কিন্তু করলেন কি, ভয়ঙ্কর এক কাজ করলেন, সেটা হচ্ছে নয়াঞ্জলি বন্ধ করে দিলেন। যার ফলেই কিন্তু আমাদেরকে আজকে লেক টাউনে বিগ বেন ঘোরের নিচে টেমস নদী দেখতে হচ্ছে, যেখানে জলময় হয়ে রয়েছে লেক টাউন বাঙুরের এই অংশ, বিস্তীর্ণ অংশ জল জমে যাচ্ছে। আমাদের বিধাননগর জলমগ্ন হয়ে যাচ্ছে, কারণ ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বহু ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জলাভূমি বুঝিয়ে ফেলা মানে কিন্তু একেবারে বলা যায় শহরের বৃক্ষকে নষ্ট করে দেওয়া। তাই এইখান থেকে আমি বলবো এইগুলোর বিষয়ে খুব সচেতনতা অবলম্বন করা প্রয়োজন, যাতে তাদের ক্ষেত্রে আমি বলবো যারা এই কাজগুলো করছে, ল্যান্ড মাফিয়া যারা রয়েছে, যারা এই সমস্ত কুকাজের সঙ্গে যুক্ত, জমি ভরাটের কাজের সঙ্গে, তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার প্রয়োজন, যেটা আমি দেখতে পাই মুখ্যমন্ত্রী করেন না। কারণ তিনি তো সেই
25 এবং 75-এর একটা ভাগ বাটোয়ারায় বিশ্বাসী, তাই সেই ভাগ বাটোয়ারা বোধহয় তিনি পান কিছু, যার জন্য তিনি এই দিকে আর হস্তক্ষেপ করেন না। গাছ কাটা আমি দেখেছি, প্রচুর গাছ। যখন ব্যারাকপুরের যে কল্যাণী এক্সপ্রেস ওয়েটা তৈরি হয়েছে, তার তৈরি হওয়ার বহুদিন আগের কথা বলছি, ওখানে অনেক কটা ঝিল ছিল, বড় বড় বিল ছিল, সেগুলোকে ভরাট করে দিয়ে কারখানা, তারপরে দেখা যাচ্ছে কিছু কিছু ইনস্টিটিউট গড়ে তুললেন, আবার বাড়ি তৈরি হচ্ছে, সেই সব জলাভূমি যেমন ভরাট হয়েছে, তার সঙ্গে গাছ কাটা হয়েছে। কিন্তু আমরা জানি যে গাছ আমরা যত কেটে ফেলবো তত আমাদের জলবায়ুর পরিবর্তন হবে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ইকোসিস্টেমের উপরে সত্যিই কিন্তু আঘাত এনে দিয়েছে, কুঠারাঘাত এনে দিয়েছে আমাদের এই বর্তমান সরকার। সে কিন্তু প্রকৃতিকে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে শুধুমাত্র অর্থের বিনিময়ে। প্রকৃতি, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সব দিকে কেবল বঞ্চনার শিকার হচ্ছে পশ্চিমবঙ্গবাসী। আমরা ওফেলিয়া যে পরিস্থিতিতে আজকে দিনে এসে দাঁড়িয়েছি, সেখানে আমরা দেখছি শিক্ষায় দুর্নীতি, স্বাস্থ্যতে দুর্নীতি, এমনকি এই যে পরিবেশের ক্ষেত্রে একটা বৃহৎ দুর্নীতির আভাস সমস্ত জায়গা থেকে পাওয়া যাচ্ছে। গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে গোপনে, সেখানে আবাসন তৈরি করা হচ্ছে, এবং যে জমি মানে বৃক্ষের জন্য সংরক্ষিত সেখানে আবাসন তৈরি হয়ে যাচ্ছে। যে ওয়েটল্যান্ড পরিবেশ ঠিক রাখার জন্য আমাদের রাখার প্রয়োজন ছিল, সেখানে জলা বুঝিয়ে বাড়ি হয়ে যাচ্ছে। তারপরে আরো আরেকটা মারাত্মক সমস্যা, যেটা কিন্তু সিপিএম গভর্নমেন্টের সময় থেকে আমরা ক্রমান্বয়ে এখন অনেক বেড়েছে, সেটা হচ্ছে বন্ধ কারখানার জমিতে আবাসন নির্মাণ, যেটা নীতিগত ঘোষণা ছিল। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা কারখানার জমিতে কারখানা করব, কখনো কারখানার জমিতে আমরা আবাসন হতে দেব না। এই যে দুর্নীতির একটা বহুদা বিস্তৃত হাত সমস্ত কিছুতে দুর্নীতিতে ভরে গেছে, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি বলে মনে হয়? শুধু রাজনৈতিক উত্তর আমি চাই না, মানে একটা সরকার এলেই বা একটা দলের সরকার এলে এর থেকে মুক্তি হবে এরকম তো নয়। এই পরিবর্তনের জন্য মানুষ আমরা যারা সাধারণ মানুষ আমরা আছি, তারা যে কোনো দলের হতে পারি, তাদের কি স্টেপস নেওয়া উচিত সেইটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। দেখুন, মানুষই তো এর ভুক্তভোগী, মানুষরাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো মানুষের বোঝা উচিত সবার এখানে একটা প্রতিবাদের ভাষা দরকার, প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা দরকার। যারা সত্যিই পরিবেশ প্রেমী এমন কিছু মানুষজনকে আমি জানি, তারা প্রতিনিয়ত কিন্তু পরিবেশ রক্ষার প্রচেষ্টা করছে। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই জানে, মাটি আছে মানেই টাকা আসবে। তিনি তো ট্রাম কোম্পানিকে তুলে দিচ্ছেন, এর ভেতরের বৃহৎ ষড়যন্ত্র যা আছে ভাবতেও পারবেন না আপনারা। ট্রামের যে ডিপোগুলো, সেগুলো কোথায় রয়েছে? একেবারে সিটির হার্টে রয়েছে, একেবারে সিটির যাকে বলবো একেবারে জনবহুল সবচাইতে পজ এরিয়া, সেরকম জায়গায় যেখানে সবকিছুর সুযোগ সুবিধা রয়েছে, সেই হার্ট অফ দ্য সিটি যেখানে, সেই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে। আমরা দেখতে পাই যে আমাদের ট্রাম কোম্পানির যে ট্রাম ডিপোগুলো, সেই ডিপোগুলো আজ বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম চালানো, কারণ ওই জায়গায় তিনি কিন্তু ভেতর বেসরকারি বিশাল একেবারে যারা এই মানে ল্যান্ড মাফিয়াই বলতে পারি, প্রমোটিং এর ব্যবসা করে, তাদের হাতে এই জমিগুলো তুলে দেওয়ার ব্যবস্থা করছেন, বন জঙ্গল কেটে একেবারে বসত বানাচ্ছেন। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা জানি শহরের বিস্তার মানুষের কল্যাণের স্বার্থে, সেই দিক থেকে দেখতে গেলে আমাদের অলরেডি আমরা কিন্তু অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এগিয়ে গেছে, উন্নত হয়েছে। তাহলে শহর গড়ে উঠেছে, প্ল্যান্ট সিটি যেগুলো গড়ে উঠেছে, বিধাননগর গড়ে উঠেছে, সেখানেও কিন্তু ছিল আমাদের যে এখানটায় ছিল না বিদ্যাধরী নদীর যে অংশটা জলাভূমি, যার জন্যই তো, এবং যে মানে লবণ হ্রদ নাম যে কারণে আমাদের এখানকার, সেটা বোঝাতে হয়েছে কিছু কিছু গাছ প্রাণী যেগুলো একেবারে মূল্যবান প্রাণী, সেগুলো হয়তো সংরক্ষণ করা হয়েছে, তখন কিছুটা হয়তো যায়নি, সেটা একটা উন্নয়ন প্রকল্পে। কিন্তু এখন কি করা হচ্ছে? শুধুমাত্র যেগুলো একেবারে দুষ্প্রাপ্য প্রাণী, সেগুলোও কিন্তু বাইরে বিদেশে চালান দিয়ে দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন তো, চিড়িয়াখানার প্রাণীরাও রক্ষা পাচ্ছে না, তারাও বিক্রি হয়ে যাচ্ছে বাইরে। এইরকম অবস্থা, সবকিছু বেচতে জমি জায়গা সবকিছু বেচতে কিন্তু এখন
দেখা যাচ্ছে পরিবেশের সঙ্গে সঙ্গে দুষ্প্রাপ্য যে প্রাণীরা রয়েছে সেই দুষ্প্রাপ্য প্রাণীদেরকেও কিন্তু তিনি বাইরে চালান করে দিচ্ছেন। তাহলে এর যে প্রতিবাদ, এর বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা আমাদের যে জনগণকেই করতে হবে, মানুষকেই বাঁচার জন্য, মানুষই তার জন্য প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতদিন থাকবে ততদিন কিন্তু অবনতির পথে এগিয়ে যাবে পশ্চিমবঙ্গ। তাই আমি প্রত্যেককে বলবো যে এই সরকারকে অবিলম্বে সরানো প্রয়োজন, তবেই কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সুস্থ বাতাবরণ ফিরতে পারে, শিক্ষার ক্ষেত্রে সুস্থ বাতাবরণ ফিরে আসতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে ফিরে আসতে পারে, এবং কৃষ্টি, শিল্পী, শিল্প সংস্কৃতি এগুলো ফিরে আসতে পারে। শিল্প সংস্কৃতির কথা আমি এই কারণেই বললাম, যখন তারা 21শে জুলাইয়ের যে মঞ্চ করেন, সেই মঞ্চে তাদের যা গান, তাদের যা র্যালিতে যা উদ্যম নৃত্য, তাতে মনে হয় না যে প্রাণগুলো বলি হয়েছে। আশা করেছিলাম বোধহয় যে কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা গানটা হয়তো শুনবো, সেখানে শুনলাম স্বপ্ন স্বপ্ন দেখে মন। সত্যিই তো পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় যুবকদের তো স্বপ্ন দেখান, বলেন না তরুণের স্বপ্ন একটা মোবাইল দিয়ে দেন, সেখানেও কত টাকার ঘাপলা হয়ে যায়। আর ওই তরুণ মোবাইলে স্বপ্ন দেখতে দেখতে সেই স্বপ্ন শেষ হয়ে যায় একটা ঝালমুড়ির টিনে, কিংবা হয়তো দেখা যায় আলুর চপ, তেলে ভাজার দোকানে গিয়ে সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটে। তাই তরুণের স্বপ্ন যদি সাকার করতে হয়, অবিলম্বে পশ্চিমবঙ্গে 2026-এ ভারতীয় জনতা পার্টির সরকার আসা অত্যন্ত জরুরি। তরুণের স্বপ্ন, সত্যি তো সব তরুণের স্বপ্ন সফল হওয়া উচিত, সব নাগরিকের স্বপ্ন সফল হওয়া উচিত। নাগরিকের স্বপ্ন যদি সফল না হয়, তরুণের স্বপ্ন যদি সফল না হয়, তাহলে রাজনীতি হাঁটবে কাদের হাত ধরে? এই প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগ্রত হবেই। ওফিলিয়া, তোমাকে অনেক ধন্যবাদ। তার আগে, পুরোপুরি শেষ করবার আগে, তোমার মুখ থেকে একটা তোমার লেখা কবিতা শুন। হ্যাঁ, আমার কবিতার কিছু অংশ আজকে আমি একটু শোনাই, হয়তো এই সময়ের জন্য সেটা খুব প্রযোজ্য। সকল বাঁধন টুটে গেছে, আমার প্রাণ জেগেছে আজ, তাই আশার ফুলে সাজিয়ে নিয়ে মন আমার নতুন রঙে সাজ। দিগন্তের ওই হাতছানিতে এবার দেব আমি সাড়া, ঘুচিয়ে দেব এই জগতের অন্ধকারের কারা, সরিয়ে দেব এই জগতের মলিনতার রাশি, গেয়ে যাবে শান্তির গান দক্ষিণ হাওয়া আসি। আজ আমার জীবন তরি ভাসিয়ে দিলাম অতল সাগর মাঝে, তাই প্রাণে আমার পুরনো সুর নতুন করে বাজে। ধন্যবাদ ওফিলিয়া, অত্যন্ত ভালো একটা কবিতা শুনলাম তোমার লেখা। ধন্যবাদ। আর আমাদের এই আড্ডা চলতেই থাকবে, আবার একদিন তোমাকে পাবো, এটা আমাদের আশা রইল। অনেক ধন্যবাদ আসবার জন্য।